8 নম্বর ফাইল। আগের ফাইলের কন্টিনিউয়েশন। দ্বিতীয় অধ্যায়, পৃষ্ঠা সংখ্যা 34। সমালোচনা। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐশ্বরিক উৎপত্তিবাদী ব্যাখ্যাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমালোচনা করা হয়। 1. অবাস্তব। সমালোচকদের মধ্যে ঐশ্বরিক কোন শক্তির দ্বারা রাষ্ট্রের সৃষ্টি হয়েছে এই ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বাস্তব ভিত্তিক যুক্তিগ্রাহ্য ধারণা এই মতবাদে উপেক্ষিত। রাষ্ট্রের মতো একটি মানবীয় প্রতিষ্ঠান কিভাবে ঈশ্বর কর্তৃক সৃষ্ট হতে পারে তার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা ঐশ্বরিক উৎপত্তিবাদ দিতে পারেনি। অনৈতিহাসিক। রাষ্ট্র ঈশ্বর কর্তৃক সৃষ্ট এবং রাষ্ট্রের কর্ণধার রাজা হলেন ঈশ্বরের প্রতিনিধি। ঐশ্বরিক উৎপত্তিবাদের এই মূল বক্তব্যের সমর্থন ইতিহাসে কোথাও খুঁজে পাওয়া যায় না। সুতরাং ঈশ্বরের ইচ্ছার ফলে রাষ্ট্রের উদ্ভব ঘটেছে এরকম ধারণা পুরোপুরি অনৈতিহাসিক। 3. অযৌক্তিক। সমালোচকদের মতে ঈশ্বর করুণাময়, মানুষের কল্যাণে তিনি সদা জাগ্রত, তাই তার প্রতিনিধি রাজা সর্বদা প্রজাদের কল্যাণে নিয়োজিত থাকবেন এটা ধরে নেওয়া যেতে পারে। বাস্তবে কিন্তু বহু অত্যাচারী ও প্রজা নিপীড়নকারী রাজার পরিচয় পাওয়া যায়। এই ধরনের অত্যাচারী রাজার কাজকে ঈশ্বরের ইচ্ছার অভিব্যক্তি বলে ধরে নিলে পরম করুণাময় ঈশ্বরের কালিমা লিপ্ত হতে বাধ্য। 4. অসম্পূর্ণ। শুধুমাত্র রাজতন্ত্রের ক্ষেত্রেই মতবাদ প্রযোজ্য। গণতন্ত্র, সমাজতন্ত্র বা অন্য কোনো ধরনের শাসন ব্যবস্থার উৎপত্তির প্রসঙ্গে এই মতবাদের ধারণা গ্রহণযোগ্য নয়, তাই এই মতবাদ অসম্পূর্ণ। 5. গণতান্ত্রিক ও অস্বৈরাচারী। রাজা যেহেতু ঈশ্বরের একমাত্র প্রতিনিধি, তাই রাজার আদেশ সমস্ত সমালোচনার ঊর্ধ্বে। এই ধরনের যুক্তি স্বৈরাচারের জন্ম দেয়। তাছাড়া এই মতবাদে রাজাকে তার কাজকর্মের জন্য শুধুমাত্র ঈশ্বরের কাছে দায়বদ্ধ থাকতে বলা হয়েছে, তিনি আরো কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নন। এই মতবাদ রাজাকে আইনের ঊর্ধ্বে রেখে অগণতান্ত্রিকতা ও স্বৈরাচারিতাকে প্রশ্রয় দিয়েছে। 6. রক্ষণশীল। ঐশ্বরিক উৎপত্তিবাদ একটি রক্ষণশীল মতবাদ। রাজা যদি অন্যায় আচরণ করে সেক্ষেত্রেও প্রজাদের কোনো বিরোধিতার অধিকার নেই, এই মতবাদে স্বীকার করা হয়নি। 7. নাস্তিকদের আনুগত্যহীনতা। যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী তারা রাষ্ট্রকে ঈশ্বরশ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং রাজাকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে মেনে নিয়ে রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখাতে পারে, কিন্তু যারা নাস্তিক বা ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাসী তারা ঐশ্বরিক প্রতিষ্ঠান স্বরূপ রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখাবে না। ফলে জনগণের এক অংশ রাষ্ট্রের আনুগত্য না দেখালে রাষ্ট্রের ভিত্তি দুর্বল হয়ে পড়বে। উপসংহার। ঐশ্বরিক উৎপত্তিবাদী উপরিউক্ত কঠোর সমালোচনা সত্ত্বেও তত্ত্বটির ঐতিহাসিক গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না। অধ্যাপক গেটলের মতে স্বায়ত্তশাসনের জন্য মানুষ যখন আদৌ যোগ্য হয়ে ওঠেনি তখন এই মতবাদ আনুগত্যের শিক্ষা দিয়েছিল। তাছাড়া রাষ্ট্র সৃষ্টির পিছনে অন্যান্য উপাদানের পাশাপাশি ধর্মের যে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তা ঐশ্বরিক মতবাদে স্বীকৃত হয়েছে। প্রশ্ন সংখ্যা 5। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বলপ্রয়োগ মতবাদ আলোচনা করো। বরাদ্দ নম্বর 8। রাষ্ট্রের উৎপত্তি বলপ্রয়োগ মতবাদ। মূল বক্তব্য। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত কল্পনাপ্রসূত মতবাদগুলির মধ্যে অন্যতম হল বলপ্রয়োগ মতবাদ। এই মতবাদের মূল বক্তব্য হল রাষ্ট্র সৃষ্টি হয়েছে শুধুমাত্র বলপ্রয়োগের ভিত্তিতে। পশুবল বা বাহুবল হল রাষ্ট্রের মূল ভিত্তি। প্রকৃতিগতভাবে সামাজিক জীব হিসেবে মানুষ কলহপ্রিয়, ক্ষমতালোভী। ম্যাকিয়াভেলির মতে মানুষ সম্বন্ধে সাধারণ ধারণা হল যে তারা অকৃতজ্ঞ, অস্থির, মিথ্যুক, ভীরু ও ক্ষমতালোভী। তাই অভ্যন্তরীণ ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য এবং বৈদেশিক আক্রমণ প্রতিহত করার জন্য রাষ্ট্রকে সর্বদা পুলিশ ও সামরিক বাহিনী প্রস্তুত রাখতে হয়। কাজে বলপ্রয়োগ মতবাদ অনুযায়ী রাষ্ট্রের অস্তিত্বের স্বার্থে শক্তি বা বলপ্রয়োগ অপরিহার্য। গ্রিক দার্শনিক হেরাক্লিটাস ছিলেন বলপ্রয়োগ মতবাদের প্রথম প্রবক্তা। এই মতবাদের অন্যান্য প্রবক্তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ম্যাকিয়াভেলি, হাওয়ার্ড স্পেন্সার, ডেভিড হিউম, ট্রুটস্কে, লিকক, ওপেনহাইমার, জেমস প্রমুখ। রাষ্ট্র সৃষ্টি। মানব সভ্যতার ইতিহাস বিশ্লেষণ করে দেখা যায় অতীতে মানব সমাজ ছিল বহু ক্ষুদ্র গোষ্ঠীর দল ও উপজাতিতে বিভক্ত। প্রথম অবস্থায় কোনো শক্তিশালী ব্যক্তি দুর্বল ব্যক্তি বা দলের উপর পাশবিক বলের সাহায্যে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে গোষ্ঠীর সৃষ্টি করে। পরবর্তীকালে গোষ্ঠী থেকে সৃষ্টি উপজাতি, পরে উপজাতিগুলির মধ্যে সংঘর্ষ দেখা দেয়। পৃষ্ঠ সংখ্যা 35। এভাবে কোনো শক্তিশালী উপজাতি যখন দুর্বল উপজাতিগুলির উপর বলপ্রয়োগের মাধ্যমে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয় তখন বিজয়ী উপজাতি তাদের দলপতিকে শাসনকর্তা রূপে স্বীকৃতি দেয়। কালক্রমে দলপতির শাসনে এক একটি এলাকায় রাষ্ট্রের সৃষ্টি হয় এবং দলপতি নিজে রাজা হিসেবে পরিচিতি লাভ করেন। এই কারণে ফরাসি দার্শনিক ভলটেয়ার মন্তব্য করেন, প্রথম যিনি রাজা হন তিনি ছিলেন একজন সৌভাগ্যবান যোদ্ধা। সমালোচনা। রাষ্ট্রের উৎপত্তির সম্পর্কে বলপ্রয়োগ মতবাদটি বিভিন্ন দিক থেকে সমালোচিত হয়েছে। এক পেশে ধারণা। রাষ্ট্রের উৎপত্তির একমাত্র কারণ বলপ্রয়োগ, একথা কখনোই স্বীকার করা যায় না। বলপ্রয়োগ ছাড়াও রাষ্ট্রের উৎপত্তির পিছনে আরো অনেক কারণ রয়েছে। তাই লেখক বলেছেন যে রাষ্ট্রের উৎপত্তির অন্যতম কারণকে একমাত্র কারণ বলে মনে করে এই মতবাদ ভুল করেছে। 2.
রাষ্ট্রের ভিত্তি হিসেবে জনগণের সম্মতি। সমালোচকদের মতে শুধুমাত্র বলপ্রয়োগের দ্বারা রাষ্ট্রীয় কর্তৃত্ব টিকিয়ে রাখা যায় না। ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী টি.এইচ. গ্রিনের মতে জনগণের সম্মতি হল রাষ্ট্রের ভিত্তি, পাশবিক বল নয়। উইল নট ফোর্স ইজ দ্য বেসিস অফ দ্য স্টেট। 3. আনুগত্যের বিভ্রান্তিকর ব্যাখ্যা। রাষ্ট্রের প্রতি জনগণের আনুগত্যের প্রকৃত কারণ হল সরকারের বলপ্রয়োগ বা ক্ষমতার ভয়। বলপ্রয়োগ মতবাদ একথা প্রচার করে চরম বিভ্রান্তির সৃষ্টি করেছে। জনগণ শুধুমাত্র রাষ্ট্রশক্তির ভয়ে আইন মেনে চলে, একথা ঠিক না। আইনের যথার্থ উপযোগিতা বা প্রয়োজনীয়তা বুঝেই তারা আইন মান্য করে থাকে। 4. স্বৈরাচারের সমর্থক। আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা প্রতিরক্ষার ব্যাপারে বলপ্রয়োগকে একান্ত অপরিহার্য আখ্যা দিয়ে এই মতবাদ জনগণকে স্বাধীনতা ও নাগরিক অধিকারের মূল্যকে উপেক্ষা করে ক্ষমতাবান স্বৈরাচারী শাসকের কাছে নত থাকার শিক্ষা দেয়। জোরজার মুলুকতার বা বীরভোগ্যা বসুন্ধরা প্রভৃতি নীতিতে বিশ্বাস করে এই মতবাদ স্বৈরাচারিতাকে সমর্থন করে। 5. নৈতিকতার বিরোধী। বল বা শক্তি প্রয়োগের দ্বারা রাষ্ট্রের সৃষ্টি এবং তাকে সংরক্ষিত রাখার প্রয়াস নৈতিক দিক থেকে সমর্থনযোগ্য নয়। এই মতবাদে গণতন্ত্র, সাম্য, ব্যক্তি ও স্বাধীনতার পরিবর্তে স্বৈরাচারিতা, বাহুবল প্রভৃতি অনৈতিক বিষয়কে সমর্থন করা হয়। 6. হীন প্রবৃত্তিকে গুরুত্ব দান। দয়া, মায়া, স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসা প্রভৃতি সদ্গুণের পরিবর্তে লোভ, হিংসা, স্বার্থপরতা প্রভৃতি হীন প্রবৃত্তিকে মতবাদ গুরুত্ব দিয়েছে। 7. সভ্যতার অগ্রগতি পরিপন্থী। বলপ্রয়োগ মতবাদ সভ্যতার পশ্চাৎগতি সূচিত করে। বিশ্বের মনীষীরা বহুকাল ধরে মানবিকতাবাদ ও সাম্য, মৈত্রী, স্বাধীনতার ভিত্তিতে বিশ্বশান্তির যে আদর্শের কথা প্রচার করে চলেছেন, বলপ্রয়োগ মতবাদ তার পরিপন্থী। 8. অগণতান্ত্রিক। বলপ্রয়োগ মতবাদ অনুসারে রাষ্ট্রনায়করা জনগণের কাছে কোনোভাবেই দায়বদ্ধ থাকেন না। এই মতবাদে গণতান্ত্রিক আদর্শ ও মূল্যবোধকে কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। 9. মানবিকতা পরিপন্থী। বলপ্রয়োগ মতবাদে যেভাবে যোগ্যতমের উদ্বর্তন নীতিকে প্রচার করা হয়েছে তা মানবিক দিক থেকে কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। জীববিজ্ঞানের সূত্র অবলম্বন করে শুধুমাত্র বাহুবলে মাপকাঠিতে যোগ্যতম ব্যক্তিদের বাঁচার অধিকার থাকবে, এই ধারণা হিংস্র জন্তু জানোয়ারের ক্ষেত্রে প্রযুক্ত হলেও মানুষের ক্ষেত্রে তা কখনোই প্রযোজ্য হতে পারে না। 10. সাম্রাজ্যবাদের সমর্থক। বলপ্রয়োগ মতবাদ সাম্রাজ্যবাদ ও যুদ্ধবাদকে উৎসাহ দেয়। এই মতবাদের সমর্থক জার্মান আদর্শবাদী নিৎসে, ফ্রিটজকে, বার্নহার্ডি প্রমুখের তত্ত্ব সাম্রাজ্যবাদী মানসিকতার বীজ বপন করে। উপসংহার: এই ধরনের বিরূপ সমালোচনা সত্ত্বেও বলপ্রয়োগ মতবাদের ঐতিহাসিক তাৎপর্যকে উপেক্ষা করা যায় না। রাষ্ট্রের উৎপত্তির পিছনে শক্তি বা বলপ্রয়োগের যে অবদান ছিল, ইতিহাসবিদরা তা অস্বীকার করেননি। অন্যদিকে রাষ্ট্রের অস্তিত্ব বজায় রাখার স্বার্থে বলপ্রয়োগ কতটা জরুরি তা সন্ত্রাসবাদ কবলিত আধুনিক বিশ্বের রাষ্ট্রগুলির দিকে তাকালে খুব সহজেই বুঝতে পারা যায়। রাষ্ট্রের উৎপত্তি প্রাথমিক পর্যায়ে মানুষকে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনের শিক্ষায় শিক্ষিত করে তুলেছিল বলপ্রয়োগ মতবাদ। সুতরাং এই মতবাদ সম্পূর্ণ গুরুত্বহীন এমন কথা মনে করার সঙ্গত কোনো কারণ নেই। প্রশ্ন সংখ্যা 6। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ আলোচনা করো অথবা রাষ্ট্রের উদ্ভব সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদ ব্যাখ্যা করো। বরাদ্দ নম্বর 8। রাষ্ট্রের উৎপত্তি সামাজিক চুক্তি মতবাদ। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে প্রচলিত কাল্পনিক মতবাদগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আলোচিত মতবাদ হল সামাজিক চুক্তি মতবাদ। মূল বক্তব্য: সুদূর অতীতে মানব সমাজে রাষ্ট্র ও সরকারের কোনো অস্তিত্ব ছিল না। সে সময় মানুষের মধ্যে কোনো রাজনৈতিক চেতনাও সৃষ্টি হয়নি। রাষ্ট্রহীন সেই অব্যবস্থাকে প্রাকৃতিক অবস্থা বা স্টেট অফ নেচার বলে অভিহিত করা হয়। চুক্তিবাদী রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে কয়েকজনের মতে প্রাকৃতিক অবস্থায় সমাজের সৃষ্টি হয়নি, এই অবস্থা ছিল প্রি সোশিয়াল বা প্রাক সামাজিক। চুক্তিবাদী রাষ্ট্র বিজ্ঞানীদের মধ্যে অন্য একদল মনে করেন এই অবস্থায় সমাজের অস্তিত্ব থাকলেও রাষ্ট্রের কোনো অস্তিত্ব ছিল না। একে তারা প্রাক রাষ্ট্রীয় বা প্রি স্টেট বলে আখ্যায়িত করেন। যাই হোক, এই প্রাকৃতিক অবস্থায় মানুষের জীবনযাপন প্রাকৃতিক আইন দ্বারা নিয়ন্ত্রিত হতো। ক্রমশ প্রাকৃতিক অবস্থায় মানুষের জীবন দুর্বিষহ এবং অসহনীয় হয়ে ওঠে। এই অবস্থা থেকে মুক্তি পাবার লক্ষ্যে আদিম মানুষ স্বেচ্ছায় পারস্পরিক চুক্তির মাধ্যমে গড়ে তোলে রাষ্ট্র। প্রধান প্রবক্তা: চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টির ধারণা নতুন নয়। মহাভারতের শান্তি পর্বে কৌটিল্য অর্থশাস্ত্রের সফিস্টদের বক্তব্যে বাইবেলে ওল্ড টেস্টামেন্টে সামাজিক চুক্তি মতবাদের পৃষ্ঠা সংখ্যা 36 সামাজিক চুক্তি মতবাদের উল্লেখ পাওয়া যায়। তবে মূলত যে তিনজন রাষ্ট্র দার্শনিক এই মতবাদকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেন তারা হলেন 17 শতাব্দীর ইংরেজ রাষ্ট্রচিন্তাবিদ টমাস হবস ও জন লক এবং 18 শতাব্দীর ফরাসি চিন্তাবিদ জ্যাক রুসো। 1. টমাস হবসের মতবাদ। 1651 সালে ইংরেজ দার্শনিক টমাস হবস তার লেভিয়াথান গ্রন্থে এই অভিমত ব্যক্ত করেন যে প্রাকৃতিক অবস্থায় মানুষের জীবন ছিল নিঃসঙ্গ, দরিদ্র, ঘৃণ্য, পাশবিক ও ক্ষণস্থায়ী। এই অরাজক অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য
আদিম মানুষ নিজেদের মধ্যে চুক্তি করে সমস্ত ক্ষমতা নিঃশর্তভাবে কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তির হাতে অর্পণ করে। হবসের মতে পূর্ণ ক্ষমতাপ্রাপ্ত এই ব্যক্তি বা ব্যক্তি সংসদ হলেন সার্বভৌম শক্তির আধার। সার্বভৌম কর্তৃপক্ষ হল জনগণের স্বাধীনতার সৃষ্টিকর্তা ও সংরক্ষক। এই কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ করার কোনো অধিকার জনগণের নেই। 2. জন লকের মতবাদ। 1690 সালে প্রকাশিত টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট গ্রন্থে ব্রিটিশ চিন্তাবিদ জন লক এই মত ব্যক্ত করেন যে প্রাক রাষ্ট্রনৈতিক অবস্থায় প্রাকৃতিক নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত জীবনে জনগণ কিছু অধিকার ভোগ করত। জীবন, সম্পত্তি, স্বাধীনতা এইসব অধিকারকে লক প্রাকৃতিক অধিকার বা ন্যাচারাল রাইটস বলে আখ্যায়িত করেন। তার মধ্যে জনগণ এই সমস্ত অধিকার সুষ্ঠুভাবে ভোগ করতে পারত না বলে চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করে। লকের মতে দুটি চুক্তি সম্পাদিত হয়েছিল। প্রথমটি জনগণের নিজেদের মধ্যে ও দ্বিতীয়টি রাজার সঙ্গে জনগণের। শাসক যতক্ষণ পর্যন্ত চুক্তির শর্ত পালন করবেন ততক্ষণ পর্যন্ত তিনি শাসন ক্ষমতা ভোগ করার অধিকার পাবেন। চুক্তির শর্ত পালনে ব্যর্থ হলে জনগণ শাসককে ক্ষমতাচ্যুত করতে পারবে। 3. রুশোর মতবাদ। 1762 সালে ফরাসি দার্শনিক জাঁ জ্যাক রুশো সোশ্যাল কন্ট্রাক্ট নামক গ্রন্থে এই অভিমত ব্যক্ত করেন যে মানুষের প্রাক-রাষ্ট্রীয় জীবন ছিল সুখী, সরল, আনন্দময়, কিন্তু জনসংখ্যা বৃদ্ধি ও ব্যক্তিগত সম্পত্তির উদ্ভবের পরে যে সমস্যার সৃষ্টি হলো তাতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য সামাজিক চুক্তির মাধ্যমে মানুষ রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টি করে সুসংবদ্ধ সমাজ ব্যবস্থা গড়ে তোলে। রুশোর মতে কোনো ব্যক্তি বা ব্যক্তি সংসদের সঙ্গে মানুষ সামাজিক চুক্তি করেনি, জনগণ নিজেদের মধ্যেই চুক্তি সম্পাদন করে সার্বভৌম ক্ষমতা সাধারণ ইচ্ছার হাতে তুলে দেয়। সমালোচনা। রাষ্ট্রের উৎপত্তি পটভূমি পর্যালোচনায় সামাজিক চুক্তি মতবাদে মৌলিক অবদান থাকা সত্ত্বেও মতবাদ নানা কারণে সমালোচিত হয়েছে। যেমন 1. অনৈতিহাসিক। সামাজিক চুক্তি মতবাদের বিরুদ্ধে মুখ্য অভিযোগ হল চুক্তির দ্বারা রাষ্ট্র সৃষ্টি হয়েছে। এই ধারণা সম্পূর্ণ অনৈতিহাসিক। 2. যুক্তিহীন। সমালোচকদের মতে রাষ্ট্রীয় আইন হল সামাজিক চুক্তির ভিত্তি। রাষ্ট্রীয় আইন ছাড়া কোনো চুক্তির সম্পাদন বৈধ হতে পারে না। প্রকৃতির রাজ্যে প্রাক রাষ্ট্রীয় অবস্থায় এই ধরনের চুক্তি সম্পাদনের তত্ত্বটা আদৌ যুক্তিসঙ্গত নয়। 3. স্ববিরোধী। সমালোচকদের মতে আইন ছাড়া কোনো ধরনের অধিকার বা স্বাধীনতার কথা কল্পনা করা যায় না। আদিম সমাজে আইনের কোনো অস্তিত্ব ছিল না, অথচ সেখানে অধিকার ও স্বাধীনতা ছিল। এ ধরনের বক্তব্য মেনে নেওয়া যায় না। 4. অংশীদারি কারবারের স্বীকৃতি। অধ্যাপক গেটলের মতে সামাজিক চুক্তি মতবাদ রাষ্ট্রকে অংশীদারি কারবারের পর্যায়ে প্রতিষ্ঠিত করেছে, কিন্তু রাষ্ট্রের সঙ্গে নাগরিকদের সম্পর্কে কোনো মতেই অংশীদারি কারবারের সমপর্যায়ে হতে পারে না। 5. ইতিহাসে বিকৃত ব্যাখ্যা প্রদানকারী। সামাজিক চুক্তি মতবাদ অনুযায়ী প্রাক রাষ্ট্রীয় অবস্থায় ব্যক্তি চুক্তির মাধ্যমে রাষ্ট্রের সৃষ্টি করেছিল। এই দৃষ্টিভঙ্গি ইতিহাসকে বিকৃত করেছে। অধ্যাপক গেটল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীর মতে আদিম অবস্থায় সমাজের একক হিসেবে ব্যক্তির কোনো স্থান ছিল না, সমাজের একক ছিল পরিবার। 6. অন্যান্য উপাদান উপেক্ষিত। সামাজিক চুক্তি মতবাদ রাষ্ট্রের ভিত্তি হিসেবে চুক্তির উপর গুরুত্ব দিয়ে রাষ্ট্র সৃষ্টির অন্যান্য উপাদানকে উপেক্ষা করেছে। রাষ্ট্রের উপাদান হিসেবে বল প্রয়োগ, ধর্ম, রক্তের সম্পর্ক ইত্যাদি কোনো গুরুত্ব এখানে স্বীকার করা হয়নি। 7. অবৈজ্ঞানিক। সমালোচকদের মধ্যে দুটি পক্ষের উপস্থিতি ছাড়া কোনো চুক্তি সম্পাদিত হতে পারে না, কিন্তু সামাজিক চুক্তি মতবাদে আদিম অবস্থায় শুধুমাত্র একটি পক্ষের উপস্থিতিকে দেখানো হয়েছে। সুতরাং একটি পক্ষের উপস্থিতিতে চুক্তি সম্পাদনের সম্ভাবনা আদৌ থাকতে পারে না। উপসংহার। উপরিউক্ত বিচ্যুতিগুলি সত্ত্বেও সামাজিক চুক্তি মতবাদের তাৎপর্যকে কোনোভাবে অস্বীকার করা যায় না। বারকারের মতে সামাজিক চুক্তি মতবাদ ন্যায় ও স্বাধীনতা মহান গণতান্ত্রিক আদর্শ প্রচার করে গণতান্ত্রিক মূল্যবোধকে সুদৃঢ় করেছে। প্রশ্ন সংখ্যা 7। হবস, লক এবং রুশোর তত্ত্বের তুলনামূলক আলোচনা। বরাদ্দ নম্বর 8। সামাজিক চুক্তি মতবাদের প্রধান 3 প্রবক্তা হলেন ইংরেজ দার্শনিক হবস, লক এবং ফরাসি দার্শনিক রুশো। সাদৃশ্য। সামাজিক চুক্তি মতের মাধ্যমে রাষ্ট্রের সৃষ্টির কথা তারা তিনজনই তাদের তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। হবস, লক এবং রুশোর তত্ত্বে একথা স্বীকার করা হয়েছে যে রাষ্ট্রের উদ্ভব হওয়ার আগে মানুষ প্রকৃতির রাজ্যে বাস করত। প্রাকৃতিক অবস্থায় বসবাস করার সময় মানুষ যেসব বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে তা দূর করার জন্য এবং জীবন, স্বাধীনতা, সম্পত্তি, নিরাপত্তার লক্ষ্যে তারা রাষ্ট্র গঠনের জন্য উদ্যোগী হয়। বৈসাদৃশ্য। হবস, লক এবং রুশোর তত্ত্বের মধ্যে সাদৃশ্য বা মতৈক্যের পাশাপাশি বহু বিষয়ে বৈসাদৃশ্য বা মতানৈক্য দেখা যায়। পৃষ্ঠ সংখ্যা 37। 1. উদ্দেশ্য। হবস নিচে ইংল্যান্ডের স্বৈরাচারী স্টুয়ার্ট রাজপরিবারের সঙ্গে যুক্ত ছিলেন। এজন্য তিনি সামাজিক চুক্তি মতবাদে রাজার হাতে চরম ক্ষমতা তুলে দিয়েছিলেন। এমনকি স্বৈরাচারী হলেও রাজার বিরুদ্ধে কোনো বিদ্রোহ ঘোষণা করা যাবে না বলে তিনি অভিমত প্রকাশ করেছিলেন। অন্যদিকে ব্রিটিশ দার্শনিক লকের মতবাদে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের প্রতি সমর্থন লক্ষ্য করা যায়। ফরাসি দার্শনিক রুশো তার মতবাদ
বক্তব্যবাদে সামাজিক চুক্তির মাধ্যমে সাম্য, মৈত্রী, স্বাধীনতা আদর্শের উপর ভিত্তি করে একটি প্রকৃত গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে চেয়েছিলেন। 2. সার্বভৌমত্বের অবস্থান। হবসের তত্ত্বে রাজাকে চরম ক্ষমতা অধিকারী রূপে বর্ণনা করা হয়েছে। হবস ব্যক্তি সংসদের হাতে চরম ক্ষমতা তুলে দিয়ে আইনগত সার্বভৌমিকতার কথা বলেছেন। লকের তত্ত্বে একথা স্পষ্টভাবে বলা হয়েছে যে কর্তব্যচ্যুত রাজাকে সিংহাসনচ্যুত করা পূর্ণ অধিকার জনগণের রয়েছে। এইভাবে লক তাঁর তত্ত্বে রাজনৈতিক সার্বভৌমিকতার ধারণার জন্ম দেন। অন্যদিকে ফরাসি দার্শনিক রুশো সাধারণ ইচ্ছাকে চূড়ান্ত, অভ্রান্ত, অবিভাজ্য ও হস্তান্তরযোগ্য বলে অভিহিত করেন। এভাবে রুশো জনগণের সার্বভৌমিকতার কথা তুলে ধরেন। 3. আইন। হবসের বক্তব্য হচ্ছে রাজার নির্দেশই হলো আইন। তার মতে আইন চরম ও অভ্রান্ত, এই কারণে আইনের বিরোধিতা করা উচিত নয়। লকের অভিমত হলো আইনের মাধ্যমে জনগণের জীবন, সম্পত্তি ও স্বাধীনতা রক্ষা রাজার কর্তব্য। রাজা শুধুমাত্র কর্তব্য পালনের বিনিময়ে প্রজাদের আনুগত্য লাভ করে থাকেন। রুশোর মতে আইন হলো সমষ্টিগত ইচ্ছা প্রকাশ। তার মতে আইনের বিরোধিতা করা ঠিক নয়, কারণ আইনের বিরোধিতা অর্থ হলো নিজেদের সমষ্টিগত ইচ্ছা বিরোধিতা করা। 4. চুক্তির স্বরূপ। হবসের বক্তব্য অনুসারে আদিম মানুষ নিজেদের মধ্যে একটি চুক্তি করে যাবতীয় ক্ষমতা কোনো ব্যক্তি বা ব্যক্তি সংসদের হাতে তুলে দিয়েছিল। রাজা নিজে চুক্তির ঊর্ধ্বে ছিলেন, তিনি চুক্তির কোনো পক্ষে ছিলেন না। অন্যদিকে লকের মতে চুক্তি হয়েছিল দুটি। প্রথমে জনগণ নিজেদের মধ্যে একটি চুক্তির মাধ্যমে রাষ্ট্রের সৃষ্টি করে, পরে দ্বিতীয় চুক্তিটির মাধ্যমে জনগণ তাদের সমস্ত ক্ষমতা রাজার হাতে তুলে দেয়। রুশোর মতে আদিম মানুষ চুক্তির সাহায্যে রাষ্ট্র তৈরি করেছিল ঠিকই, কিন্তু এই চুক্তি হয়েছিল জনগণের নিজেদের মধ্যে। রুশোর বক্তব্য হলো চুক্তির মাধ্যমে জনগণ তাদের সমস্ত ক্ষমতা সাধারণ ইচ্ছার হাতে তুলে দিয়েছিল। 5. চুক্তির আবশ্যিকতা। হবসের বক্তব্য ছিল আদিম মানুষ তাদের দুর্বিষহ জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য চুক্তির মাধ্যমে রাষ্ট্রের সৃষ্টি করেছিল। লকের মধ্যে প্রাকৃতিক অবস্থায় আদিম মানুষের জীবন ছিল অসম্পূর্ণ। এই অবস্থা আদিম মানুষের চুক্তির মাধ্যমে রাষ্ট্রের সৃষ্টি করল। রুশোর মতে প্রাকৃতিক অবস্থায় জনসংখ্যা বৃদ্ধি ও ব্যক্তিগত ধনসম্পত্তির আবির্ভাবের ফলে যে সমস্ত জটিলতা দেখা দেয় তার ফলে আদিম মানুষের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য নষ্ট হয়ে যায়। ধনী দরিদ্রের মধ্যে সংঘাত ও যুদ্ধবিগ্রহ দেখা যায়। এই অসহনীয় অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ চুক্তির মাধ্যমে সার্বভৌম শক্তি প্রতিষ্ঠা করে। 6. সামাজিক পরিস্থিতি। হবসের বক্তব্য যে রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রাক সামাজিক পরিবেশে বসবাস করত, অর্থাৎ তখনো পর্যন্ত সমাজের আবির্ভাব ঘটেনি। লকের মতে প্রাকৃতিক অবস্থায় রাষ্ট্র সৃষ্টি না হলেও সমাজ সৃষ্টি হয়েছিল, তবে আদিম মানুষের সমাজে তখনও কোনো রাজনৈতিক চেতনা উন্মেষ ঘটেনি। রুশোর অভিমত হলো প্রাকৃতিক অবস্থার প্রথম পর্বে মানুষ সম্পূর্ণ স্বাধীন ছিল। তার মতে প্রাক সামাজিক পরিবেশে আদিম মানুষের সমাজে সাম্য প্রতিষ্ঠিত ছিল। 7. প্রাকৃতিক অবস্থায় মানব জীবন। হবসের মতে প্রকৃতির রাজত্বে কোনো প্রকার বলবৎযোগ্য আইনকানুন না থাকার ফলে মানুষ এক অনিয়ন্ত্রিত স্বেচ্ছাচারী জীবনযাপন করত। অন্যদিকে লকের বক্তব্য হচ্ছে প্রাকৃতিক অবস্থায় সমাজ জীবনের অস্তিত্ব থাকায় মানুষের জীবনযাত্রা প্রকৃতির নিয়মকানুনের মাধ্যমে নিয়ন্ত্রিত হতো। রুশোর মতে প্রকৃতির রাজত্বে মানব সমাজে কলহ, বিবাদ, হিংসা, দেশ ইত্যাদি দেখা যায়নি। প্রশ্ন সংখ্যা 8। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিবর্তনবাদ বা ঐতিহাসিক মতবাদ আলোচনা করো, অথবা রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিবর্তনবাদী তত্ত্ব ব্যাখ্যা করো। বরাদ্দ নম্বর 8। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সর্বাধিক গ্রহণযোগ্য মতবাদ হলো বিবর্তনবাদ বা ঐতিহাসিক মতবাদ। অধ্যাপক গার্নারের মতে রাষ্ট্র ঈশ্বরের দ্বারা সৃষ্টি হয়নি, রাষ্ট্র পশুশক্তির ফল নয়, চুক্তির দ্বারাও রাষ্ট্রের উৎপত্তি হয়নি। আবার পরিবারের সম্প্রসারণের কারণেই রাষ্ট্রের জন্ম হয়নি। বস্তুত রাষ্ট্রের উৎপত্তির কোনো সরল সূত্র নেই। বিবর্তনবাদ অনুসারে মানব সমাজের নানান জটিল উপাদানের মিশ্রণে নিরবচ্ছিন্ন ক্রমবিকাশের ফলে বিবর্তনের পথে আধুনিক রাষ্ট্রের জন্ম হয়েছে। বার্জেসের ভাষায় রাষ্ট্র হল মানব সমাজের বিরতিহীন ক্রমবিকাশের ফল, সমাজ বিবর্তনের ক্রিয়াশীল উপাদান। মানব সমাজের নিরবচ্ছিন্ন ক্রমবিকাশের পর্যায়ে রাষ্ট্র গঠনে যেসব উপাদানের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে 1. সংঘবদ্ধতা, 2. রক্তের সম্পর্ক, 3. ধর্ম, 4. যুদ্ধ বা সংঘর্ষ, 5. অর্থনৈতিক চেতনা ও 6. রাজনৈতিক চেতনা। 1. সংঘবদ্ধতা। সংঘবদ্ধতা মানুষের সহজাত প্রবণতা। এই প্রবণতা একক জীবনচর্যা অসহায় আদিম মানুষকে একে অন্যের কাছে যথাবদ্ধ জীবনযাপন অনুপ্রাণিত করে। শুরু হয় মানব সভ্যতার প্রারম্ভিক অগ্রগতির পর্যায়ে। গঠিত হয় মানব সভ্যতার প্রথম প্রতিষ্ঠান পরিবার। এই পরিবারই মানুষ আনুগত্যের প্রথম পাঠ গ্রহণ করে। শুরু হয় তার নিয়ন্ত্রিত জীবনের পথে চলা। এই নিয়ন্ত্রণই কালক্রমে সম্প্রসারিত হয় গোষ্ঠীর জীবন ও সমাজ জীবনে। সমাজ জীবন যত উন্নত হয়েছে ততই সুদৃঢ় হয়েছে নিয়ন্ত্রণ ব্যবস্থা আর প্রশস্ত হয়েছে রাষ্ট্রের উদ্ভবের পথ। 2. রক্তের সম্পর্ক। রাষ্ট্র গঠনের অন্যতম প্রাথমিক উপাদান হলো রক্তের সম্পর্ক।
রক্তের সম্পর্কের উপর ভিত্তি করে পারিবারিক বন্ধন সুদৃঢ় হয়। ক্রমে পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি। পৃষ্ঠ সংখ্যা 38। ক্রমে পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে পরিবারের সংখ্যা বাড়তে থাকে। পরিবার ভিন্ন হলেও তাদের পূর্বপুরুষ এক এবং সেই সূত্রে সবার মধ্যে রক্তের সম্পর্ক রয়েছে এমন একটি ধারণা গভীর আত্মীয়তা বোধের সৃষ্টি করেছিল। এ প্রসঙ্গে অধ্যাপক ম্যাকাইভারের অভিমত হল, আত্মীয়তার বন্ধন এর ফলে সৃষ্টি হয় সমাজের এবং পরবর্তীকালে সমাজ থেকে সৃষ্টি হয় রাষ্ট্রের। 3 ধর্ম। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে রক্তের সম্পর্ক থেকে উদ্ভূত আত্মীয়তাবোধ খুব বেশি দিন পরিবারগুলোকে বন্ধনকে অটুট রাখতে পারেনি। জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবার ক্রমশ গোষ্ঠীর অধীনে এসেছে। ক্রমে গোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে রক্তের সম্পর্কজনিত একাত্মতা শিথিল হয়ে পড়ে। এই সময় সামাজিক সংহতির শক্তিশালী হাতিয়ার ধর্ম মানুষকে পুনরায় একতার বন্ধনে আবদ্ধ করে। পুরোহিতরা ধর্মীয় বিধি ও অনুশাসন তৈরি করে সামাজিক শৃঙ্খলাকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এই সামাজিক শৃঙ্খলা রাষ্ট্র গঠনের পথকে প্রশস্ত করে। 4. যুদ্ধ। আদিম সমাজে মানুষ যখন যাযাবর জীবনের পরিবর্তে একটি নির্দিষ্ট এলাকার কোনো দলপতির অধীনে বসবাস শুরু করে, তখন ব্যক্তিগত সম্পত্তি মালিকানা থেকে পরিবারের জন্ম হয়। পরে এই ব্যক্তিগত সম্পত্তি মালিকানা নিয়ে এক উপজাতি গোষ্ঠী নিজেদের দলপতির নেতৃত্বে অন্য উপজাতিদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এইভাবে একজন সফল দলপতি পরবর্তীকালে রাজার স্বীকৃতি অর্জন করে। 5. অর্থনৈতিক চেতনা। আদিম অবস্থায় মানুষ বাঁচার তাগিদে দল বেঁধে বন জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ ও পশু শিকার করত। এই সময় ব্যক্তিগত ধনসম্পত্তি বলে কোনো কিছু ছিল না। মানুষ প্রকৃতি থেকে যা সংগ্রহ করত তা সবাই মিলে সমানভাবে ভোগ করত। পরে পশুপালনের যুগে ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব ঘটে, ফলে সমাজে ধনবৈষম্য দেখা দেয়। সেই সঙ্গে চৌর্যবৃত্তি, অসাধুতা প্রভৃতিও দেখা যায়। তখন সামাজিক শৃঙ্খলা ব্যক্তিগত সম্পত্তি রক্ষার স্বার্থে মানুষ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য উদ্যোগী হয়। 6. রাজনৈতিক চেতনা। অর্থনৈতিক চেতনা হাত ধরে মানুষের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটে। আদিম যুগে রক্তের সম্পর্ক, ধর্মের ভিত্তি মানুষকে পরিবারের প্রধান ও পুরোহিতদের প্রতি অন্ধ আনুগত্য প্রদর্শন করতে শিখিয়েছিল। এজন্য এই সময়কে রাজনৈতিক চেতনার শূন্যতার যুগ আখ্যা দেওয়া হয়। পরবর্তীকালে উপজাতীয় জীবনে অধিক সচেতন মানুষ ব্যক্তিগত সম্পত্তি ও প্রাণ রক্ষার তাগিদে নিজ দলপতির প্রতি দ্বিধাহীন আনুগত্য প্রদর্শন করে। এইভাবে নিরবচ্ছিন্ন ক্রমবিবর্তনে এক ঐতিহাসিক পর্যায়ে রাষ্ট্র ব্যবস্থার জন্ম হয়। সমালোচনা। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিবর্তনমূলক মতবাদটি নানা দিক থেকে সমালোচনার সম্মুখীন হয়েছে। যেমন 1. মৌলিক নয়। সমালোচকদের মতে বিবর্তনবাদকে কোনো মতেই মৌলিক মতবাদ বলা যায় না। রাষ্ট্র সৃষ্টির অন্যান্য মতবাদ যেমন ঐশ্বরিক মতবাদ, বলপ্রয়োগ মতবাদ, সামাজিক চুক্তি মতবাদ প্রভৃতি থেকে উপকরণ সংগ্রহ করে বিবর্তনবাদ সমৃদ্ধ হয়েছে। 2. অসম্পূর্ণ। সমালোচকদের মধ্যে এখানে বিবর্তনের পর্যায়গুলোকে যতটা গুরুত্বের সঙ্গে ব্যাখ্যা করা হয়েছে, রাষ্ট্রের উৎপত্তির কথাও তুলে ধরা হয়েছে তা যুক্তিসঙ্গত নয়। কারণ রাষ্ট্রের উৎপত্তির প্রধান উপাদান রাজনৈতিক আনুগত্য কখনো অন্ধ আনুগত্যের ফলে উদ্ভূত হতে পারে না। 4. গুরুত্বপূর্ণ নয়। মার্ক্সবাদী সমালোচকদের মতে ব্যক্তিগত সম্পত্তি উদ্ভবের আগে রাষ্ট্র গঠনের কোনো প্রয়োজন মানুষ অনুভব করেছিল বলে মনে করা হয় না। এই ধরনের ধর্ম, রক্তের সম্পর্ক প্রভৃতির উপাদান রাষ্ট্রের উৎপত্তির ব্যাপারে গুরুত্বপূর্ণ নয়। উপসংহার: বিবর্তনবাদের ঐতিহাসিক গুরুত্বকে অস্বীকার করা যায় না। রাষ্ট্র আকস্মিকভাবে সৃষ্টি হয়, কোনো এক অলৌকিক শক্তি রাষ্ট্র সৃষ্টি করেনি। রাষ্ট্র হলো মানব সমাজে নিরবচ্ছিন্ন ক্রমবিবর্তন এক বিশেষ পর্যায়ের ফসল। বিবর্তনবাদের এই ব্যাখ্যা নিঃসন্দেহে বিজ্ঞানসম্মত। প্রশ্নের সংখ্যা 9। রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কিত তত্ত্বগুলির সংক্ষিপ্ত পর্যালোচনা করো। বরাদ্দ নম্বর 8। রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য থেকে জন্ম নিয়েছে বিভিন্ন মতবাদ। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো: 1. জৈব মতবাদ, 2. ভাববাদ বা আদর্শবাদ, 3. সামাজিক চুক্তি মতবাদ, 4. মার্ক্সীয় মতবাদ, 5. উদারনৈতিক ও নয়া উদারনৈতিক মতবাদ। 1. জৈব মতবাদ। রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কিত প্রাচীন মতবাদগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল জৈব মতবাদ। জীববিজ্ঞানের সূত্রের সাহায্যে মতবাদে রাষ্ট্রের প্রকৃতি বিশ্লেষণ করা হয়। বক্তব্য: প্লেটো, অ্যারিস্টটল, সিসেরো, মার্সিগলি ও প্রমুখ দার্শনিক সাদৃশ্যমূলক যুক্তির সাহায্যে রাষ্ট্রকে জীবদেহের সঙ্গে তুলনা করেছেন। একটি জীবদেহ যেভাবে বিভিন্ন জীবকোষের সমন্বয়ে গঠিত হয়,
রাষ্ট্র তেমনি অনেক ব্যক্তির সমন্বয়ে গঠিত হয়। জীবদেহের কোষগুলি যেমন একে অপরের সঙ্গে এবং সামগ্রিকভাবে দেহের উপর নির্ভরশীল হয়ে থাকে, রাষ্ট্রের অন্তর্ভুক্ত নাগরিকরাও সেভাবে রাষ্ট্রের উপর নির্ভরশীল। জীবদেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গগুলি বিচ্ছিন্ন হয়ে পড়লে সেগুলি যেমন অকেজো হয়ে যায়, রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন ব্যক্তির অবস্থাও তাই হয়। জৈব মতবাদের দ্বিতীয় ধারা প্রবক্তা রাষ্ট্রবিজ্ঞানী ব্রুমসলি স্পেন্সার মানবদেহের সঙ্গে রাষ্ট্রের কোনো পার্থক্য আছে বলে মানতে চাননি। 2. ভাববাদ ও আদর্শবাদ। আদর্শবাদ হলো রাষ্ট্রের প্রকৃতি বিষয়ক প্রাচীন মতবাদগুলির মধ্যে অন্যতম। প্রাচীন গ্রিক রাষ্ট্রতত্ত্বের প্রবক্তা প্লেটো এবং অ্যারিস্টটল। পৃষ্ঠা সংখ্যা 39। প্রাচীন গ্রিক রাষ্ট্রতত্ত্বের প্রবক্তা প্লেটো এবং অ্যারিস্টটলের রচনায় এই মতবাদের সন্ধান পাওয়া যায়। পরবর্তীকালে জার্মান দার্শনিক কান্ট, ফিক্টে, হেগেল, ট্রুটস্কি, বার্নহার্ডি প্রমুখের দ্বারা মতবাদ পরিপূর্ণভাবে বিকশিত হয়। মূল বক্তব্য। আদর্শবাদ বা ভাববাদের মূল বক্তব্য হচ্ছে ঈশ্বরের ক্ষমতার মতো রাষ্ট্রের ক্ষমতা অসীম, চরম, সর্বব্যাপী ও নির্ভুল। রাষ্ট্র হল পৃথিবীতে ঈশ্বরের পদচারণা। আদর্শবাদে ব্যক্তি ও রাষ্ট্রের মধ্যে কোনো দ্বন্দ্ব স্বীকার করা হয়নি। এই তত্ত্ব অনুসারে রাষ্ট্রের প্রতি দ্বিধাহীন আনুগত্য প্রদর্শনের মাধ্যমে ব্যক্তি তার স্বাধীনতা ভোগ করতে পারে। হেগেলের মতে রাষ্ট্র ব্যতীত স্বাধীনতা অবাস্তব। রাষ্ট্রকে বাদ দিয়ে ব্যক্তি তার স্বতন্ত্র অস্তিত্বের কথা কল্পনা করতে পারে না। 3. সামাজিক চুক্তি মতবাদ। রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে একটি তাৎপর্যপূর্ণ মতবাদ হল সামাজিক চুক্তি মতবাদ। এই তত্ত্বের প্রধান প্রবক্তারা হলেন ব্রিটিশ চিন্তাবিদ টমাস হবস, জন লক এবং ফরাসি দার্শনিক রুশো। মূল বক্তব্য। সামাজিক চুক্তি মতবাদের মূল কথা হলো মানুষ চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করেছে, রাষ্ট্র কোনো ঐশ্বরিক প্রতিষ্ঠান নয়। ইংরেজ দার্শনিক টমাস হবস 1651 সালে তাঁর লেভিয়াথান গ্রন্থে অভিমত ব্যক্ত করেন যে প্রাকৃতিক অবস্থায় মানুষের জীবন ছিল নিঃসঙ্গ, দরিদ্র, ঘৃণ্য, পাশবিক ও ক্ষণস্থায়ী। এই অরাজক অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আদিম মানুষ নিজেদের মধ্যে চুক্তি করে সমস্ত ক্ষমতা নিঃশর্তভাবে কোনো একজন ব্যক্তি বা ব্যক্তি সংসদের হাতে অর্পণ করে। চুক্তিতত্ত্বের অন্যতম প্রবক্তা জন লক চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টির কথা মেনে নিলেও শাসকের নিঃশর্ত ক্ষমতাকে অনুমোদন করেননি। তার মতে শাসক যতক্ষণ পর্যন্ত চুক্তির শর্ত পালন করবেন ততক্ষণ পর্যন্ত তিনি শাসন ক্ষমতা ভোগ করার অধিকার পাবেন। চুক্তির শর্ত পালনে ব্যর্থ হলে জনগণ শাসককে ক্ষমতাচ্যুত করতে পারবেন। অন্যদিকে ফরাসি দার্শনিক রুশোর মতে কোনো ব্যক্তি বা ব্যক্তির সংসদের সঙ্গে মানুষ চুক্তি করেনি, জনগণ নিজের মধ্যে চুক্তি সম্পাদন করে সার্বভৌম ক্ষমতা সাধারণ ইচ্ছার হাতে অর্পণ করেছিল। 4. মার্ক্সীয় মতবাদ। রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে মার্ক্সীয় মতবাদ হল এক বৈজ্ঞানিক মতবাদ। রাষ্ট্র সম্পর্কে মার্কস এঙ্গেলসের চিন্তাধারা ও পরবর্তীকালে লেনিনের রচনা থেকে মার্ক্সীয় তত্ত্ব গড়ে উঠেছে। মূল বক্তব্য। মার্ক্সীয় মতবাদ অনুসারে রাষ্ট্রের আবির্ভাব আকস্মিকভাবে ঘটেনি। সমাজে ব্যক্তিগত সম্পত্তির উদ্ভবের পর রাষ্ট্রের উৎপত্তি হয়। এই সময় সমাজ পরস্পর বিরোধী দুটি শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে। একদিকে সম্পত্তিবান শোষক শ্রেণী, অন্যদিকে সম্পত্তিহীন শোষিত শ্রেণী। এই নতুন অবস্থায় রাষ্ট্র নামক হাতিয়ারের সাহায্যে সমাজে প্রভুত্বকারী সংখ্যালঘু সম্পত্তিবান শ্রেণী তার বিরোধী সংখ্যাগরিষ্ঠ সম্পত্তিহীন শ্রেণীকে শোষণ করে। এইভাবে দাস সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ ও পুঁজিবাদী সমাজে রাষ্ট্র শ্রেণী শোষণের হাতিয়ার হিসেবে কাজ করে। মার্ক্সের মতে এভাবে একমাত্র সমাজতান্ত্রিক সমাজে রাষ্ট্র প্রকৃতির আমূল পরিবর্তন ঘটে। বিপ্লবের পরে পুঁজিবাদী বুর্জোয়া রাষ্ট্রের ধ্বংসের পরে যে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তা শোষণহীন সমাজ ব্যবস্থা প্রবর্তন করে। সমাজতান্ত্রিক সমাজের পরবর্তী পর্যায়ে সাম্যবাদী সমাজে সমস্ত রকম শ্রেণী শোষণের সমাপ্তি ঘটায় রাষ্ট্রযন্ত্রের কোনো প্রয়োজন থাকবে না। স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় বিলুপ্তি ঘটবে বলে মার্ক্সীয় তত্ত্বে দাবি করা হয়। 5. উদারনৈতিক মতবাদ। রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ মতবাদ হল উদারনৈতিক মতবাদ। 17 শতাব্দীতে সামন্ততান্ত্রিক স্বৈরাচারী শাসন ও বিধিনিষেধের বিরুদ্ধে বিদ্রোহের মধ্য দিয়ে ইংল্যান্ডে উদারনৈতিক তত্ত্বের উদ্ভব হয়। মূল বক্তব্য। উদারনীতিবাদের মূল বক্তব্য হল ব্যক্তির জন্য রাষ্ট্র গঠিত হয়, তার রাষ্ট্রের অস্তিত্ব ব্যক্তির জন্য, ব্যক্তি রাষ্ট্রের জন্য নয়। এই মতবাদ রাষ্ট্রীয় কর্তৃত্ববাদের বিরুদ্ধে ব্যক্তি স্বাধীনতার নীতিকে প্রতিষ্ঠিত করে। উদারনীতিবাদের প্রধান প্রবক্তা জন লকের মতে জনগণের সম্পত্তি হল রাষ্ট্রের মূল ভিত্তি। রাষ্ট্রের অস্তিত্ব জনগণের কল্যাণ সাধনের উপর নির্ভরশীল। নয়া উদারনীতিবাদ তাত্ত্বিক রবার্ট নজিকের মতে রাষ্ট্র কোনো ক্ষমতাকেন্দ্রিক বা শৈলী প্রতিষ্ঠান নয়। রাষ্ট্র হল একটি ন্যূনতম রাষ্ট্রীয় ব্যবস্থা মাত্র। নিরাপত্তা, রক্ষা, ন্যায় বিচার ও প্রতিরক্ষা ছাড়া রাষ্ট্রে আর কোনো কাজ থাকতে পারে না। উপসংহার। রাষ্ট্রনৈতিক চিন্তায় মৌলিক মতপার্থক্য থাকলেও আলোচ্য তত্ত্বগুলি রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে যে বক্তব্য উপস্থাপিত করেছে তার তাৎপর্য অপরিসীম। প্রশ্ন সংখ্যা 10। সরকার কি? রাষ্ট্রীয় সরকারের দুটি পার্থক্য লেখো। পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, অসম ও ত্রিপুরা কি রাষ্ট্র? বরাদ্দ নম্বর 2+2+4।
সরকার। রাষ্ট্র সম্পূর্ণভাবে একটি তাত্ত্বিক ধারণা। বিমূর্ত রাষ্ট্রের বাস্তব রূপ হল সরকার। কার্যক্ষেত্রে রাষ্ট্র বলতে আমরা সরকারকেই বুঝি। অধ্যাপক গার্নারের মতে রাষ্ট্রের প্রতিনিধি বা যন্ত্র হল সরকার। বিলবির মতে সরকার হলো এমন এক প্রতিষ্ঠান যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে কার্যকরী করে। রাষ্ট্র সরকারের দুটি পার্থক্যের বিষয়: এক, বিমূর্ততা। রাষ্ট্র সরকার, রাষ্ট্রকে চোখে দেখা যায় না, এটি একটি বিমূর্ত ধারণা মাত্র। সরকারকে চোখে দেখা যায়, সরকার হলো রাষ্ট্রের মূর্ত রূপ। পার্থক্যের বিষয় দুই, সার্বভৌমত্ব। রাষ্ট্রের সার্বভৌমত্ব আছে, সরকার সার্বভৌম নয়, সার্বভৌমের প্রয়োগকারী মাত্র। বিষয় বিশ্লেষণ। রাষ্ট্র শব্দটির ইংরেজি প্রতিশব্দ হল স্টেট। আবার ভারত যুক্তরাষ্ট্রের পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, অসম, ত্রিপুরা প্রভৃতি 28টি অঙ্গরাজ্যকে ইংরেজিতে বলা হয় স্টেট, যেমন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ফলে সংশয় দেখা দেয় যে পৃষ্ঠ সংখ্যা 40। এই স্টেট শব্দটি কি অর্থে ব্যবহৃত, রাষ্ট্র অর্থে না রাজ্য বা প্রদেশ অর্থে? তাই বিচার বিশ্লেষণ করে দেখা দরকার পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, অসম বা ত্রিপুরাকে কেন রাষ্ট্র বলা যাবে না। রাষ্ট্রের অপরিহার্য চারটি বৈশিষ্ট্য হচ্ছে: 1, জনসমষ্টি; 2, নির্দিষ্ট ভূখণ্ড; 3, সরকার; এবং 4, সার্বভৌমত্ব। 1, জনসমষ্টি। রাষ্ট্র গঠনের প্রথম এবং অন্যতম অপরিহার্য উপাদানটি হল জনসমষ্টি। জনগণ ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। পশ্চিমবঙ্গ সহ প্রতিটি ভারতীয় অঙ্গরাজ্যেরই এই বৈশিষ্ট্য রয়েছে। 2, নির্দিষ্ট ভূখণ্ড। আয়তনের দিক থেকে ক্ষুদ্র বা বৃহৎ যাই হোক না কেন, প্রতিটি ভারতীয় অঙ্গরাজ্যের একটি নির্দিষ্ট ভূখণ্ড আছে। অতএব রাষ্ট্র গঠনের দ্বিতীয় মৌলিক উপাদানটিও পশ্চিমবঙ্গ সহ প্রত্যেকটি ভারতীয় অঙ্গরাজ্যে উপস্থিত। 3, সরকার। প্রতিটি ভারতীয় অঙ্গরাজ্যের নিজস্ব সরকার রয়েছে। ভারতের কেন্দ্রের ন্যায় অঙ্গরাজ্যগুলোতে সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। পশ্চিমবঙ্গ সহ সকল ভারতীয় অঙ্গরাজ্যের রাষ্ট্র গঠনের তৃতীয় গুরুত্বপূর্ণ উপাদানটি বিদ্যমান। 4, সার্বভৌম। রাষ্ট্রের চতুর্থ সবচেয়ে তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য হল সার্বভৌমত্ব। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সার্বভৌমত্ব হল আধুনিক রাষ্ট্রের ভিত্তি। পশ্চিমবঙ্গ সহ কোনো ভারতীয় অঙ্গরাজ্যের সার্বভৌমত্ব নেই। যুক্তরাষ্ট্র সংবিধানের অধীনে থেকে অঙ্গরাজ্যগুলোকে শাসনকার্য পরিচালনা করতে হয়। জরুরি অবস্থা ঘোষিত হলে কেন্দ্রীয় আইনসভা রাজ্যের এখতিয়ারভুক্ত যে কোনো বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। তাছাড়া সংবিধানে 356 নম্বর ধারা অনুযায়ী কোনো অঙ্গরাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা দেখা দিলে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট রাজ্যের সরকার ভেঙে দিয়ে যাবতীয় ক্ষমতা নিজের হাতে নিতে পারেন। যে কোনো অঙ্গরাজ্যের নাম, সীমানা প্রভৃতি পরিবর্তনের ক্ষমতা ভারতীয় পার্লামেন্টের রয়েছে। কোনো ভারতীয় রাজ্য বিদেশি কোনো রাষ্ট্রের সঙ্গে স্বতন্ত্র স্বাধীনভাবে কোনো প্রকার কূটনৈতিক সম্পর্ক স্থাপন বা চুক্তি সম্পাদন করতে পারে না। সুতরাং অভ্যন্তরীণ ও বাহ্যিক সার্বভৌমত্ব কোনো ভারতীয় অঙ্গরাজ্যের নেই। আর এই কারণে বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ ভারতীয় যুক্তরাষ্ট্রের 28টি রাজ্য বস্তুত অঙ্গরাজ্য মাত্র। এদের কোনোভাবেই রাষ্ট্র বলে অভিহিত করা যায় না। প্রশ্ন সংখ্যা 11। রাষ্ট্রের দুটি গৌণ বৈশিষ্ট্য লেখো। রাষ্ট্র ও অন্যান্য সংঘের মধ্যে মূল পার্থক্য কি? সম্মিলিত জাতিপুঞ্জকে একটি রাষ্ট্র? বরাদ্দ নম্বর 2+2+4। রাষ্ট্রের দুটি গৌণ বৈশিষ্ট্য হল স্থায়িত্ব এবং আন্তর্জাতিক স্বীকৃতি। যে রাষ্ট্রে কোনো স্থায়িত্ব নেই তাকে রাষ্ট্র বলা যায় না। সরকারের অস্তিত্ব ক্ষণস্থায়ী। আজ যে সরকার ক্ষমতায় আছে কাল তা নাও থাকতে পারে, কিন্তু রাষ্ট্র চিরস্থায়ী। 2, অন্যদিকে আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টিও হচ্ছে গুরুত্বপূর্ণ। পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের কাছে স্বীকৃতি না পেলে কোনো রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে প্রকৃত অর্থে রাষ্ট্র হিসেবে বিবেচিত হয় না। রাষ্ট্র ও অন্যান্য সংঘের দুটি পার্থক্যের বিষয়: 1, সার্বভৌমত্ব। রাষ্ট্র ও সংঘ। রাষ্ট্র সার্বভৌম, কোন সংঘ সার্বভৌম নয়। পার্থক্যের বিষয় 2, নাগরিকত্ব। কোনো না কোনো রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে বাধ্যতামূলক। যে কোনো সংঘের সদস্য গ্রহণ ব্যক্তির ইচ্ছা সাপেক্ষ। বিচার বিশ্লেষণ। সম্মিলিত জাতিপুঞ্জ রাষ্ট্র নয়। সম্মিলিত জাতিপুঞ্জ হল একটি আন্তর্জাতিক সংস্থা। আপাত দৃষ্টিতে রাষ্ট্রের কিছু বৈশিষ্ট্য এর মধ্যে লক্ষ্য করা গেলেও একে কোনোভাবেই রাষ্ট্র বলা যায় না। রাষ্ট্রের আইন, শাসন ও বিচার বিভাগের মতো জাতিপুঞ্জের রয়েছে সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক বিচারালয়। কিন্তু তা সত্ত্বেও রাষ্ট্র হিসেবে পরিগণিত হতে গেলে অন্য যে 3টি উপাদান অপরিহার্য সেগুলি জাতিপুঞ্জের নেই। যেমন: 1, জাতিপুঞ্জের নির্দিষ্ট ভূখণ্ড বলে কিছু নেই। 2, জাতিপুঞ্জের কোনো নাগরিক সদস্য নেই। 3, পৃথিবীর কতিপয় সার্বভৌম রাষ্ট্রের সদস্য। জাতিপুঞ্জের কোনো চরম সার্বভৌম ক্ষমতা নেই। আন্তর্জাতিক আইনকে বাস্তবায়িত করার জন্য অথবা নিজের নীতি ও কর্মসূচিকে বলবৎ করার জন্য সদস্য রাষ্ট্রগুলির ওপর জাতিপুঞ্জ কোনো রকম বাধ্যতামূলক চরম ব্যবস্থা নিতে পারে না। তাছাড়া জাতিপুঞ্জের সদস্যপদের বিষয়টিও সম্পূর্ণরূপে স্বেচ্ছাধীন বিষয়। রাষ্ট্রগুলি ইচ্ছা করে জাতিপুঞ্জের সদস্যপদ নিতে পারে এবং সদস্যপদ ত্যাগও করতে পারে। কাজেই রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষা অনুযায়ী জাতিপুঞ্জের মতো একটি আন্তর্জাতিক সংস্থাকে রাষ্ট্র বলে অভিহিত করা যায় না। প্রশ্ন সংখ্যা 12।
সার্বভৌমত্ব কি? মোদা কিভাবে সার্বভৌমিকতার সংজ্ঞা দিয়েছেন? সার্বভৌমিকতার যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। জনগণের সার্বভৌমিকতা বলতে কি বোঝো? বরাদ্দ নম্বর 2+2+2+2। সার্বভৌমত্ব রাষ্ট্রের চরম, অসীম, অবিভাজ্য, অহস্তান্তরযোগ্য ক্ষমতাকে সার্বভৌমত্ব বলা হয়। সার্বভৌমত্ব হল রাষ্ট্রের প্রাণস্বরূপ। সার্বভৌমত্ব না থাকলে তাকে রাষ্ট্র বলা চলে না। বোঁদা প্রদত্ত সার্বভৌমিকতার সংজ্ঞা। ফরাসি দার্শনিক বোঁদা সর্বপ্রথম সার্বভৌমিকতাটি সুস্পষ্ট সংজ্ঞা নির্দেশ করেন। বোঁদার মতে সার্বভৌমিকতা হল নাগরিক ও প্রজার উপর রাষ্ট্রের এক সর্বোচ্চ ক্ষমতা। এই ক্ষমতা কোনোভাবেই আইনের দ্বারা সীমাবদ্ধ নয়। পৃষ্ঠা সংখ্যা 41। সার্বভৌমিকতার দুটি বৈশিষ্ট্য। সার্বভৌমিকতার দুটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে সার্বভৌম ক্ষমতা হস্তান্তরযোগ্য নয়। সার্বভৌম ক্ষমতা চরম, অবাধ ও অসীম। রাষ্ট্রবিজ্ঞানীদের কাছে সার্বভৌম ক্ষমতা এমন এক ধরনের ক্ষমতা যা কাউকে হস্তান্তর করা যায় না। সার্বভৌম ক্ষমতা রাষ্ট্র একা ভোগ করে থাকে। অন্যদিকে সার্বভৌম কর্তৃপক্ষ দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষ। এই সর্বোচ্চ কর্তৃপক্ষের হাতে যে সার্বভৌম ক্ষমতা থাকে তা হলো চরম, অবাধ ও অসীম। জনগণের সার্বভৌমিকতা। জনগণের সার্বভৌমিকতা বলতে বোঝায় রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার প্রকৃত অধিকারী জনগণ। জনগণের সম্মতি রাষ্ট্রের ভিত্তি। জনগণের নির্দেশই হলো আইন। রাষ্ট্র এলাকার মধ্যে জনগণের শক্তির ঊর্ধ্বে কোনো শক্তি নেই। প্রশ্ন সংখ্যা 13। হবস, লক, রুসো কিভাবে প্রাকৃতিক অবস্থাকে বর্ণনা করেছেন? বরাদ্দ নম্বর 8। প্রাকৃতিক অবস্থা রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত সামাজিক চুক্তি মতবাদের অন্যতম মূল বক্তব্য হল মানব ইতিহাসের একটা সময় ছিল যখন রাষ্ট্র, সরকার বলে কিছু ছিল না। সেই সময় মানুষের মধ্যে রাজনৈতিক চেতনার উদ্ভব হয়নি। রাষ্ট্র রাজনৈতিক চেতনাবিহীন এই অবস্থাকে চুক্তি মতবাদীরা প্রাকৃতিক অবস্থা বলে অভিহিত করেন। প্রাকৃতিক অবস্থায় মানুষ যেসব বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিল তা দূর করার লক্ষ্যেই পারস্পরিক চুক্তির মাধ্যমে আদিম মানুষ রাষ্ট্র গঠনে উদ্যোগী হয়েছিল বলে তিনজন চুক্তিবাদী রাষ্ট্র দার্শনিক হবস, লক, রুসো অভিমত ব্যক্ত করেছেন। 1. হবস বর্ণিত প্রাকৃতিক অবস্থা। ইংরেজ রাষ্ট্র দার্শনিক হবস তার লেভিয়াথান গ্রন্থে এই অভিমত ব্যক্ত করেন যে প্রকৃতির রাজ্যে অশান্তি ও সংঘাত ছিল দৈনন্দিন ঘটনা। মানুষ ছিল প্রকৃতিগতভাবে স্বার্থপর, লোভী, ধূর্ত, নিষ্ঠুর ও কলহপ্রিয়। এই সময় কোনো আইন বা সংগঠন না থাকায় প্রত্যেকে ছিল প্রত্যেকের শত্রু। প্রাক সামাজিক এই অরাজক অবস্থায় যে যাকে খুশি মারত, যা পেত তাই লুট করে নিত। কেউ কাউকে বিশ্বাস করত না, একে অন্যকে নিছক স্বার্থের কারণে আঘাত করতে দ্বিধা করত না। স্বাভাবিকভাবে এই ধরনের অসহনীয় পরিবেশে মানুষের জীবন হয়ে ওঠে নিঃসঙ্গ, দরিদ্র, ঘৃণ্য, পার্শ্বিক, ক্ষণস্থায়ী। দুঃসহায় অবস্থা থেকে মুক্তি পেতে মানুষ উদ্যোগী হয়। তারা বুঝতে পারে যে তাদের চেয়ে শক্তিশালী কোনো ব্যক্তি বা ব্যক্তি গোষ্ঠীর কাছে তারা সকলে মিলে আত্মসমর্পণ করলে এই ধরনের অরাজকতার অবসান ঘটবে। তাদের জীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে। এই ধরনের চিন্তাভাবনারই ফসল হলো আদিম মানুষের পারস্পরিক চুক্তির মাধ্যমে রাষ্ট্র গঠন। হবসের মতে চুক্তির মাধ্যমে আদিম মানুষ নিজেদের সমস্ত ক্ষমতা নিঃশর্ত চূড়ান্তভাবে কোনো বিশেষ ব্যক্তি বা ব্যক্তি সংসদের হাতে সমর্পণ করেন। এই সার্বভৌম ব্যক্তি বা ব্যক্তি সংসদকে হবস বলেছেন লেভিয়াথান। 2. লক বর্ণিত প্রাকৃতিক অবস্থা। জন লক 1690 সালে প্রকাশিত তাঁর 2 ট্রিটিজেস অফ গভর্নমেন্ট শীর্ষক গ্রন্থে প্রাকৃতিক অবস্থা বিশদ বর্ণনা দিয়েছেন। লকের মতে প্রাকৃতিক অবস্থা ছিল প্রাক রাষ্ট্রনৈতিক, অর্থাৎ এই সময় সমাজ জীবন থাকলেও রাষ্ট্রের কোনো অস্তিত্ব ছিল না। প্রাকৃতিক অবস্থা প্রকৃতির নিয়মের সাহায্যে মানুষের জীবন পরিচালিত হতো। প্রকৃতি নিয়ন্ত্রিত জীবনের সাম্য ও স্বাধীনতা ছিল। যুক্তি ও বিবেকের দ্বারা চালিত হতো মানুষ। প্রাকৃতিক অবস্থায় মানুষ জীবনের অধিকার, সম্পত্তির অধিকার ও স্বাধীনতার অধিকার ভোগ করত। লক এসব অধিকারকে প্রাকৃতিক অধিকার বলে আখ্যা দিয়েছেন। লকের মতে প্রকৃতির রাজ্যে সমাজ জীবনের যাবতীয় বৈশিষ্ট্য ছিল। লকের বক্তব্য অনুসারে প্রকৃতির রাজ্য হল শান্তি, পারস্পরিক সহযোগিতা ও সংরক্ষণের অবস্থা। রুশো বর্ণিত প্রাকৃতিক অবস্থা। জ্যাক রুশো তাঁর সোশ্যাল কন্ট্রাক্ট 1762 নামক বিখ্যাত গ্রন্থে প্রকৃতির রাজ্যে বিবরণ দিয়েছেন। রুশোর মতে আদিম মানুষ প্রকৃতির রাজ্যে বাস করত। তাদের জীবন ছিল সহজ, সরল ও অনাড়ম্বর। প্রকৃতির রাজ্যে মানুষের মধ্যে কলহ, বিবাদ, হিংসা, বিদ্বেষ ইত্যাদি কিছুই ছিল না। মানুষ তার স্বাভাবিক প্রবৃত্তির দ্বারা চালিত হতো। মানুষ এখানে অল্পেই সন্তুষ্ট থাকতো। তারা বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজন সে নিজেই মেটাতে পারত। এখানে কোনো অসাম্য ছিল না, তাই সবল ও দুর্বলে কোনো ভেদাভেদ ছিল না। মানুষের ওপর মানুষের কোনো নিপীড়ন ছিল না। কেউ কারো স্বাধীনতা হস্তক্ষেপ করতো না। রুশো প্রকৃতির রাজ্যের অবস্থাকে মর্তের স্বর্গ বলে অভিহিত করেছেন।